আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমার অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আমি তোমাদের কোর্স টিচার নাজনীন জাহান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। তোমাদের কোর্স হচ্ছে নগর অর্থনীতি। নগর অর্থনীতির আজকে আমি চতুর্থ অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি শিক্ষার্থীরা তোমরা ভালো আছো, সুস্থ আছো। চলো আমরা আমাদের ক্লাসে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কোর্সের নাম তো নিশ্চয়ই একটু আগেই বললাম, নগর অর্থনীতি। আর আমাদের আজকে চতুর্থ অধ্যায় রয়েছে ভূমি, খাজনা, নগর, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এবং মণ্ডলীকরণ। আমরা এই চতুর্থ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। ইতিমধ্যে কিন্তু আমরা 3টি অধ্যায় নিয়ে আলোচনা করেছি 3টি ভিন্ন ভিন্ন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই বুঝেছো এবং রপ্ত করেছো এবং সেটা নিয়ে প্র্যাকটিসও করেছো। চলো আজকে আমরা আজকের যে বিষয়টাই তার উপর আলোকপাত করি। প্রথমে আসি কি, নগর ভূমি খাজনা বলতে কি বুঝো? নগর ভূমি খাজনা বলতে আমরা বুঝি অধিক উৎপাদনশীল জমির জন্য বেশি খাজনা এবং কম উৎপাদনশীল জমির জন্য যদি কম খাজনা, এই ধারণার উপর ভিত্তি করে শহর নগরের ভূমি খাজনা নির্ধারিত হয়ে থাকে। অর্থাৎ কি বুঝলাম, যে অধিক উৎপাদনশীল জমির জন্য বেশি খাজনা এবং কম উৎপাদনশীল জমির জন্য কম খাজনা, তাকেই বলা হচ্ছে কি নগর ভূমি খাজনা। এরপরে আসি মনোসেন্ট্রিক সিটি কি। হোয়াট ডু ইউ মিন বাই দ্য মনোসেন্ট্রিক সিটি? আমরা মনোসেন্ট্রিক সিটি সম্বন্ধে বিশদভাবে আলোচনা করব। এই দেখো 6 নম্বরে রয়েছে, তখন আমরা বিশদভাবে এই বিষয়টার উপর আলোকপাত করব। এখন শুধু আমরা জানি মনোসেন্ট্রিক সিটি বলতে আমরা কি বুঝি। মনোসেন্ট্রিক সিটি বলতে বুঝি যান্ত্রিক পদ্ধতিতে রেল, কার, যানজট একত্রে ব্যবহার হয় এমন সিটিকেই মনোসেন্ট্রিক সিটি বলে। এরপরে আসি শহর ভূমি ব্যবহার বলতে কি বুঝো, বা হোয়াট ডু ইউ মিন বাই আরবান ল্যান্ড ইউজ? শহর ভূমি ব্যবহার বলতে নগর কর্মকাণ্ডে অবস্থানিক ভিন্নতর বন্টন, এটি আবাসনের স্থান, শিল্প এলাকা, ব্যবসায়িক ও বাণিজ্যিক এলাকা, রাস্তাঘাট, পার্ক, বিনোদন কেন্দ্র, উপাসনালয়, খুচরায়ন এলাকা সহ অন্যান্য কর্মব্যস্ততার এলাকার ভূমি বন্টনকেই বোঝাচ্ছে শহর ভূমি ব্যবহার। তাহলে বুঝতে পারলে যে শহরে খুচরায়ন এলাকা সহ অন্যান্য কর্মব্যবস্থার এলাকার ভূমি বন্টনটাকে কি বোঝাচ্ছে, শহর ভূমি ব্যবহার। এরপরে আসি ভূমি ব্যবহারের সাধারণ ভারসাম্য বলতে আমরা কি বুঝি। ভূমি ব্যবহারের সাধারণ ভারসাম্য বলতে আমরা বুঝি ভূমির উপর ব্যবহৃত বিভিন্ন কার্যাবলীর নিয়ন্ত্রণ পরিস্থিতি। আবারও বলছি, ভূমি ব্যবহার ভারসাম্য বলতে ভূমির উপর ব্যবহৃত বিভিন্ন কার্যাবলীর নিয়ন্ত্রিত পরিস্থিতি। আমরা কি জানি, ভূমির উপর যেসব কাজ হয় তা কি কি? সেটা হচ্ছে ব্যবসায়িক কেন্দ্র, রাস্তাঘাট, নদীনালা, বাড়ি বিল্ডিং, অফিস আদালত, চাষযোগ্য জমি ইত্যাদির এক সমন্বয় পরিস্থিতিকেই ভূমি ব্যবহারের ভারসাম্য বলে। অর্থাৎ ভূমির উপর উল্লেখিত অবকাঠামোর সাথে বসবাসযোগ্য মানুষের যে চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় পরিস্থিতিকেই ভূমি ব্যবহারের ভারসাম্য বলে। ভারসাম্য অবস্থার পর কোনো ভূমি যেমন ব্যবহৃত অবস্থায় থাকবে না, আবার কোনো ভূমির উপর প্রয়োজনের অতিরিক্ত অবকাঠামো বা জনমানুষ থাকাও ঠিক হবে না। ভূমিকে যদি আমরা সামগ্রিক যোগান এসএ হিসাবে বিবেচনা করি এবং এর উপর সকল রকম ব্যবহারিক কার্যাবলীকে যদি সামগ্রিক চাহিদা ডিএ হিসাবে বিবেচনা করা যায়, তবে তাদের সমতা বা ভারসাম্য পরিস্থিতিকে ভূমি ব্যবহারের ভারসাম্য বলা যায়। চলো আমরা চিত্রের মাধ্যমে বিষয়টিকে ব্যাখ্যা করি। এই দেখো, এখানে কি আছে, ভূমি ব্যবহারের সাধারণ ভারসাম্য। চিত্রে ভূমির সামগ্রিক যোগানকে এসএ, দেখো সামগ্রিক যোগান, আমরা চিত্রে দেখো আবার কি বলেছে, চিত্রে ভূমির সামগ্রিক যোগানকে এসএ এবং ভূমি ব্যবহারের সর্ব কার্যাবলীকে ডিএ দ্বারা প্রকাশ করলে ভারসাম্য পরিস্থিতি দেখা যায়। সমগ্র ভূমি বা নিবিড়ভাবে ব্যবহৃত হয়ে এর পরিমাণ যদি L0 এবং ভূমির ব্যবহার মূল্যকে যদি আমরা PL দ্বারা সূচিত করি, তাহলে ই বিন্দুতে দেখো, এই যে ই বিন্দুতে
ভূমি ব্যবহারে ভারসাম্য হয়। যদি আমাদের ভূমি ব্যবহার L1 হয়, মানে যদি L1 পরিমাণ ভূমি ব্যবহার হয়, তবে ভূমির যোগান মূল্য কী হবে? দেখো, ভূমির যোগান মূল্য হবে F1 L1, আর চাহিদা মূল্যটা কী হবে? G1 L1। আবারও বলছি, যদি L1 পরিমাণ ভূমি ব্যবহার হয়, তাহলে ভূমির যোগান মূল্য হবে কি? G1 L1, আর কি আমাদের চাহিদা মূল্য হবে কি? F1 L1। কেন হবে বলো তো দেখি? আমাদের দেখো, এস এ রেখা কি? এস এ রেখার উপর G1 বিন্দু অবস্থিত, আর ডিতে কি? ডিম্যান্ড রেখার উপর F বিন্দু অবস্থিত। সুতরাং আমাদের কি চাহিদা মূল্য কি হবে, মানে ডিমান্ড মূল্য হবে F1 L1, আর এই দেখো এস, তাহলে যোগান মূল্য হবে G1 L1। ঠিক আছে? এক্ষেত্রে নিবিড় অর্থে ভূমি ব্যবহার বাড়বে যতক্ষণ পর্যন্ত না ভূমি ব্যবহার চাহিদার মূল্য ও যোগান মূল্যের সমান হয়, ততক্ষণ পর্যন্ত। আবার যদি L1-এর পরিবর্তে কোনো কারণে যদি L2 হয়, অর্থাৎ L2 পরিমাণ ভূমি ব্যবহারের কথা চিন্তা করা হয়, তবে ভূমির চাহিদার মূল্যের তুলনায় যোগান মূল্য বেশি হবে। কিভাবে বেশি হবে? দেখো, এখানে যোগান মূল্য কত? G2 L2, আর চাহিদা মূল্য, ডিমান্ড মূল্য কত? F2 L2। এখন বলো তো কোনটা বড়? G2 L2 বড় না F2 L2 বড়? অবশ্যই G2 L2 গ্রেটার দেন F2 L2। তাহলে আমরা কি বলবো? তখন ভূমি ব্যবহারের উপর অতিরিক্ত চাপ পড়বে। এই পরিস্থিতিতে ভূমি ব্যবহার নিবিড় করার লক্ষ্যে ভূমি ব্যবহারের পরিমাণকে L0-তে পুনরায় সীমিত করা হবে। অর্থাৎ L1 হলে L0-তে অবস্থান করবে, আর L2 হলে আবার L0-তে অবস্থান করবে। যদি L0 পরিমাণ বেশি ভূমি ব্যবহার করা হয়, মানে L0-র চেয়ে বেশি পরিমাণ যদি ভূমি ব্যবহার করা হয়, তবে রাষ্ট্র কর্তৃক ভূমি ব্যবহার নিয়ন্ত্রিত করা হবে। ইচ্ছামতো বা যেনতেনভাবে বা নিজের ইচ্ছামতো ভূমি ব্যবহার করার কারণে জনজীবন কী হবে? ক্ষতি বা হুমকির সম্মুখীন। এরূপ যথেচ্ছ ভূমি ব্যবহারকে সংকুচিত করলে নিয়ন্ত্রিত ভূমি ব্যবহার হবে। মনে রাখার বিষয় হচ্ছে, আমাদের এখানকার এই চিত্র থেকে আমাদের মনে রাখার বা লক্ষণীয় বিষয় হচ্ছে যে ভূমির উপর সব মানুষের পরিবেশ সহ ভারসাম্য জননিরাপত্তার খাতিরেই রাষ্ট্র ভূমি ব্যবহার নিয়ন্ত্রিত পর্যায়ে রাখবে। ভূমি ব্যবহারে এই নিয়ন্ত্রিত পর্যায়কে ভূমি ব্যবহারের ভারসাম্য অবস্থা বলে। তাহলে আমরা কি বললাম? যে ভূমি ব্যবহারের সাধারণ ভারসাম্য বলতে কি বোঝো? এই ভূমি ব্যবহারের সাধারণ ভারসাম্য আমরা চিত্রের মাধ্যমে জিনিসটা ব্যাখ্যা করলে তোমাদের বোঝাতে সক্ষম হলাম। এরপরে দেখো, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ কি এবং কেন নগর ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ প্রয়োজন। প্রথমেই আসি, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ কি? ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝি? একটি দেশের সরকার ভূমি ব্যবহারের জন্য আইনগত দিক মেনে চলার জন্য সরকারি বেসরকারি ব্যক্তি প্রতিষ্ঠানকে দিক নির্দেশনা উল্লেখপূর্বক রাষ্ট্রের বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রবিধিমালা ও নীতিমালা থাকে। সেই নীতিমালার প্রেক্ষিতেই ভূমি ব্যবহার করাকে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ বলে। তাহলে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণটা বুঝলে তো, যে একটি দেশের সরকার ভূমি ব্যবহারের জন্য যে আইনগত বা উল্লেখ্য রাষ্ট্রের বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তৃক নিয়ন্ত্রিত বিধিমালা ও নীতিমালা থাকে, সেই নীতিমালার প্রেক্ষিতেই যদি যে ভূমি ব্যবহার করা হয়, তাকে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ বলে। এরপরে আমরা বলবো কি, যে কেন নগর ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ প্রয়োজন। চলো আমরা এখন জানি কেন নগর ভূমি আমাদের নিয়ন্ত্রণের কোনো দরকার আছে কি? অবশ্যই দরকার রয়েছে। এই কারণসমূহ হচ্ছে, প্রথমত নগরের ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য এর কারণ রয়েছে। দ্বিতীয়ত, নগরের ভবিষ্যতে কী পরিমাণ অবকাঠামোর কাজ হবে তা পরিমাপ জেনে রাখা। তৃতীয়ত, ভূমি ব্যবহার নিশ্চিত নিয়ন্ত্রণ করার জন্য নগর পরিকল্পনা সফল ও কার্যকরী করে তুলতে হয়। চতুর্থত, একটা পরিকল্পিত নগর গড়ে তোলার জন্য নগর ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ মণ্ডলীকরণের প্রয়োজন হয়। আর শেষ হচ্ছে, ভবিষ্যৎ নাগরিকের সুবিধার কথা চিন্তা করে নগর ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ পরিকল্পনা তৈরি করতে হয়। এরপরে আসি আমাদের 4 নম্বরে কি বলেছে? 4 নম্বরে সরকারি বা রাজস্ব মণ্ডলীকরণ কি, আর নকশায় মণ্ডলীকরণ বলতে কি বুঝি। তো প্রথমেই আসি, সরকারি বা রাজস্ব মণ্ডলীকরণ কি।
আমরা কি আলোচনা করছিলাম যে সরকারি বা রাজস্বী মণ্ডলীকরণ কি, নকশায় মণ্ডলীকরণ বলতে কী বোঝো। আমরা পরে এখানে 3 নম্বরে আসি যে ভূমি ব্যবহারের মণ্ডলীকরণ। আগে আমরা এটার আলোচনা করি। সরকারি বা রাজস্বী মণ্ডলীকরণ কি? সরকারি বা রাজস্ব মণ্ডলীকরণ হচ্ছে স্থানীয় সরকারের উদ্যোগে আবাসিক ভূমি ব্যবহার যা ব্যবহারকারীর ব্যয়ের অংশ পরিশোধ করে না। এখানে স্থানীয় কর্তৃপক্ষ সরকারি, আধা সরকারি, কর্মজীবী মানুষের আবাসন স্থল হয়ে থাকে। এটাকেই বলা হচ্ছে সরকারি বা রাজস্বী মণ্ডলীকরণ। এরপরে আসবে কি নকশায় মণ্ডলীকরণ বলতে কি বুঝি। নকশায় মণ্ডলীকরণ বলতে বা ডিজাইন জোনিং অফ ম্যাপস বলতে আমরা কি বুঝি। নকশায় মণ্ডলীকরণ বলতে সামষ্টিক আর্কিটেকচার এর শৌখিনতার প্রেক্ষিতে ভূমির ব্যবহারকেই বলা হচ্ছে নকশায় মণ্ডলীকরণ। এ ধরনের ভূমি ব্যবহারকে নিখুঁত পরিকল্পিত ভূমি ব্যবহারও বোঝায়। নগর কাঠামোর উন্নয়নে ভূমির দক্ষতম ব্যবহার, যাকে পরিকল্পনাবিদগণের ভূমি বন্দোবস্তের কার্যাবলীর প্রয়াস হিসাবে অভিহিত করা হয় এই নকশায় মণ্ডলীকরণ। এরপরে আমরা বলি ভূমি ব্যবহারের মণ্ডলীকরণের ধারণা দাও এবং ভূমি ব্যবহারের উৎপাতের ধারণা কি। ভূমি ব্যবহারের মণ্ডলীকরণ বলতে আমরা কি বুঝি। আমি কিভাবে ভূমি ব্যবহার করব বা তুমি কিভাবে ভূমি ব্যবহার হবে, ভবন নির্মাণের উচ্চতা ও দূরত্ব কিংবা ঘনত্বে থাকা রাস্তা ও অন্যান্য নাগরিক সুবিধাসহ সম্মিলিত ভূমির উপর যে প্রয়োজনীয় কার্যাবলী সম্পন্ন করার যে কালক্রম চলমান ব্যবহার প্রক্রিয়াকেই ভূমি মণ্ডলীকরণ বলে। আবারও বলছি, ভূমি কিভাবে ব্যবহার হবে, ভবন নির্মাণে উচ্চতা বা দূরত্ব বা ঘনত্ব কতটুকু হবে, রাস্তা এবং অন্যান্য নাগরিক সুবিধা সম্মিলিত ভূমির উপর প্রয়োজনীয় যে কার্যাবলী সম্পন্ন হবে তা করা হবে, এই সমস্ত ব্যবহার প্রক্রিয়াকেই ভূমি মণ্ডলীকরণ বলা হয়ে থাকে। এরপরে কি বলা হচ্ছে কি ভূমি ব্যবহারের উৎপাতের ধারণা দাও বা গিভ অফ দ্য কনসেপ্ট অফ নিউসেন্স জোয়িং। এটার ব্যবহার হচ্ছে ভূমি ব্যবহার উৎপাত হচ্ছে অবৈধ দখলদার কর্তৃক ভূমি ব্যবহার বা মণ্ডলীকরণ বলা হয়। ভূমি ক্রয় বিক্রয়ে বাজার প্রক্রিয়ার মাধ্যমে না ফেলে সুকৌশলে কম মূল্য দিয়ে বা নামমাত্র মূল্য দিয়ে নিজের স্বার্থে ভূমি দখল করাকেই ভূমি ব্যবহারের উৎপাত বলা হয়ে থাকে। এরপরে বলি ভূমি ব্যবহার কি বা নগর ভূমি ব্যবহারের নিয়ামক সমূহ কি। ভূমি ব্যবহার বলতে ভূভাগকে যে সমস্ত কর্মকাণ্ড ব্যবহার করা হয় তাকেই বোঝা হয়। যেমন উদাহরণ ভূমিকে আবাসগৃহের জন্য কিংবা কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা অথবা মৎস্য চাষের জন্য কিংবা কৃষিকাজের জন্য অথবা রাস্তাঘাটের জন্য, স্কুল কলেজের জন্য, অফিস আদালতের জন্য, বিপণী বিতানের জন্য এবং দোকানপাটের জন্য। অর্থাৎ ভূমি ব্যবহার বলতে ভূভাগকে যে সমস্ত কর্মকাণ্ডে মানে এই যে কৃষিকাজ, মৎস্য চাষ, বাণিজ্যিক এলাকা এই সমস্ত কর্মকাণ্ডে ব্যবহার করা হয় তাকেই বলা হচ্ছে ভূমি ব্যবহার বা হোয়াট ইজ দ্য ল্যান্ড ইউজ। আর নগর ভূমি ব্যবহারের নিয়ামকসমূহ কী কী? নগর ভূমি ব্যবহারের নিয়ামকসমূহ হচ্ছে কি অভিগম্যতা, জনবসতির ঘনত্ব, পরিবেশগত কার্যকারিতা, অর্থনৈতিক কার্যকারিতা, বাণিজ্যিক এলাকা, আবাসিক এলাকা, শিল্প এলাকা, পরিবহন এলাকা বা জাল, জনব্যবহার বা উপযোগিতা, খালি ভূমি ব্যবহার বা মুক্ত জায়গা, পার্ক। তাহলে বুঝেছ মানে অভিগম্যতা কি, মোবালিটি, তারপর কি জনবসতির ঘনত্ব কি, ডেন্সিটি অফ পপুলেশন, পরিবেশগত কার্যকারিতা কি, ইকোলজিক্যাল অ্যাক্টিভিটিস, অর্থনৈতিক কার্যকারিতা কি, ইকোনমিক অ্যাক্টিভিটিস, বাণিজ্যিক এলাকা মানে কি কমার্শিয়াল জোন, আবাসিক এলাকা বা রেসিডেন্সিয়াল এরিয়া, শিল্প এলাকা বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, পরিবহন এলাকা বা জাল, ট্রান্সপোর্ট এরিয়া অর নেটওয়ার্ক, জনব্যবহার বা উপযোগিতা বা পাবলিক ইউটিলিটিস, খালি ভূমি ব্যবহার বা মুক্ত জায়গা, পার্ক হচ্ছে ভ্যাকেন্ট ল্যান্ড ইউজ অ্যান্ড কি ওপেন স্পেস পার্ক। তাহলে আমরা কিন্তু এটা নগর ভূমি ব্যবহারের নিয়ামকগুলো আমরা জানতে পারলাম। এরপরে আসবো কি মনোসেন্ট্রিক সিটিতে ভূমি ব্যবহার কিভাবে হয়। আমরা মনোসেন্ট্রিক সিটিতে ভূমি ব্যবহার কিভাবে হয় এবার আলোকপাত করব।
আমাদের দেখো পাশে একটা চিত্র রয়েছে, এই চিত্রের মাধ্যমে আমরা জিনিসটা ব্যাখ্যা করব। আগে আমরা জানি মনোসেন্ট্রিক সিটিতে ভূমি ব্যবহার কিভাবে হয়। আমরা পূর্বেই দেখো মনোসেন্ট্রিক সিটি কি সেটা আমরা বলেছি, যে আমরা সংক্ষিপ্তভাবে বলেছিলাম কি যে যান্ত্রিক পদ্ধতিতে রেল, কার, যান একত্রে ব্যবহার হয় এমন সিটিকেই মনোসেন্ট্রিক সিটি বলে। অর্থাৎ মনোসেন্ট্রিক সিটি কি আমরা পূর্বেই জেনেছি। এখন মনোসেন্ট্রিক সিটিতে কীভাবে ভূমি ব্যবহার হয় সেটা নিয়ে আমরা আলোকপাত করব। শহর ভূমি ব্যবহার বলতে নগর কর্মকাণ্ডে অবস্থানিক ভিন্নতর বন্টন, এটি আবাসের স্থান বা শিল্প এলাকা, ব্যবসায়িক ও বাণিজ্যিক এলাকা, রাস্তাঘাট, পার্ক, বিনোদন কেন্দ্র এবং খুচরা এলাকাসহ অন্যান্য কর্মব্যস্ততা এলাকার ভূমি বন্টনকেই বোঝায়। এছাড়াও আমরা বলতে পারি নগর পরিকল্পনাবিদ বা বিশেষজ্ঞদের মধ্যে কে যেমন বার্জেস, হোয়েস, ম্যাকেঞ্জি, হ্যারিস, উলম্যান প্রমুখ অর্থনীতিবিদগণ নগর ভূমি ব্যবহারের বিভিন্ন ধারণার কথা উল্লেখ করে। ফিরি নগর কাঠামো এবং ভূমি ব্যবহারের বহিরাকৃতিকে সার্বজনীন অর্থনৈতিক শক্তির কার্যকারী কথাটাই তারা বলে। তারা মতে এই শক্তির সাহায্যে বহিরাকৃত নিয়ন্ত্রণ, পরিচালন ও পরিবর্তন করা কি সম্ভব। ভূমি অর্থনীতিবিদ্যা মূলত ভূমি ব্যবহার এবং ভূমির প্রাতিষ্ঠানিক অবস্থার সাথে জড়িত। সেজন্য ভূমি ব্যবহার বলতে সীমাবদ্ধ ভূমিতে কালক্রমে প্রধানত ভূমি ব্যবহারে যে যথাযথ প্রয়োগের সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট ও প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাটাকেই বোঝায়। বার্জার্সের সমকেন্দ্রিক মণ্ডল ও হোয়েটসের বৃত্তকলা তত্ত্ব এবং বেশ কিছু পরিমাণে হ্যারিস ও উলম্যান কর্তৃক সম্প্রসারিত ম্যাকেঞ্জির বহুবিধ সুষমা কেন্দ্রে ধারণাগুলো ভূমি ব্যবহারের উপর ভিত্তি করে আলোচনা করা হয়। অর্থনৈতিক নিমিত্তবাদিতার দিকে সমতা রক্ষার প্রবণতা লাভ করে নগরে যে সীমাবদ্ধ এলাকা রয়েছে মানুষের প্রকৃত ভূমি ব্যবহারের সৌন্দর্য বৃদ্ধি করে। এই ধরনের এলাকা কেবলমাত্র নতুন নতুন শহর তৈরি করে না, সাথে সাথে বহুবিধ কর্মকাণ্ড সম্পন্ন করে। ভূমি ব্যবহারে বহিরাকৃত সেই জন্য প্রয়োজন অনুযায়ী রূপান্তর ও নির্দিষ্ট অবস্থায় স্থাপন করা হয়েছে। প্রতিটি পরিবর্তিত স্তরে বিভিন্ন ধরনের সমস্যা জর্জরিত অবস্থাকে সমতাপূর্ণ ভূমি ব্যবহারের সাহায্যে মানুষের জীবন কাঠামো ও অর্থনীতির সমতা রক্ষা করে। আর সেজন্যই ভূমি ব্যবহারের ধারণা মানুষের বিভিন্ন প্রয়োজনকে উপলব্ধি করে প্রধান ব্যবহার থেকে অন্যান্য সাধারণ ব্যবহারে পরিবর্তিত হয়। আমরা এই দেখো একটা পাশে চিত্র রয়েছে। চিত্রে মনোসেন্ট্রিক সিটিতে ভূমি ব্যবহারের ধরন দেখানো হয়েছে। চিত্রের নিচের অংশে এই দেখো, নিচের অংশে তিনটি প্রতিযোগী ফার্ম, একটা হচ্ছে অফিস, লেখাটা একটু অস্পষ্ট হয়েছে যারা এটা প্রিন্টেড, তারপরেও বলছি আমি যখন বলবো তাহলে বিলাই নিলে তখন বুঝতে পারবে যে এখানে অফিস ডিস্ট্রিক্ট, ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিক্ট, আর একটা কি বলা হচ্ছে রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট। আবারও বলছি অফিস ডিস্ট্রিক্ট, ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিক্ট এবং রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট। তাহলে আমরা কি বলেছি যে চিত্রের নিচের অংশে তিনটি প্রতিযোগী ফার্মের কথা বা অঞ্চল দেখানো হয়েছে, আর উপরের অংশে দেখো আমরা কি দেখানো হয়েছে, এই তিনটি ফার্ম কিভাবে তা প্রতিযোগিতা বা বিট রেন ফাংশন করে এবং এদের মধ্যে ছেদক স্থান কিভাবে হয় তা দেখানো হয়েছে। ছবিটা ভালো করে দেখো যে কি বলা হয়েছে, যে উপরের অংশে কি এই তিনটা ফার্ম কিভাবে তা প্রতিযোগিতা বা বিট রেন ফাংশন করে এবং এদের মধ্যে ছেদক স্থান কিভাবে হয় তা দেখানো হয়েছে। চিত্রে দেখা যায় যে অফিস বিট রেন ফাংশন কেন্দ্র থেকে খুব কাছে। আবারও বলছি যে অফিস বিট রেন, আমরা এই দেখো অফিস বিট রেন ফাংশন কি কেন্দ্র থেকে সবচেয়ে বেশি কাছে। এরপর ম্যানুফ্যাকচারিং বিট রেট, তারপরে আছে কি রেসিডেন্সিয়াল বিট রেট ফাংশন। তাহলে প্রথমে কি রয়েছে অফিস বিট রেট ফাংশন, তারপরে ম্যানুফ্যাকচারিং বিট রেট ফাংশন, তারপরে কি রয়েছে রেসিডেন্ট বিট ফাংশন। তাহলে এগুলোকে আমরা কি অফিস বলতে পারি, ম্যানুফ্যাকচারিং উৎপাদন, আর রেসিডেন্ট হচ্ছে আবাসিক। ঠিক আছে, এখন কেন্দ্র থেকে কে কীরূপ দূরত্বে আছে তা দেখানো হয়েছে।
আবার আবাসিক এবং কৃষি বিট রেঞ্জ কেন্দ্র থেকে একটু দূরে পরস্পর অবস্থান করছে। দেখো রেসিডেন্সিয়াল আর এগ্রিকালচার, এখানে এগ্রিকালচার অর্থ কৃষি আর রেসিডেন্ট হচ্ছে আবাসিক। এই আবাসিক এবং কৃষি বিট রেঞ্জ কেন্দ্র থেকে একটু দূরে পরস্পরের কি কাছাকাছি অবস্থান দেখানো হচ্ছে। চিত্রে সিটি সেন্টার থেকে U0, এই দেখো এটা হচ্ছে U0, এটা UM আর এটা কি UH। আবারও বলছি, চিত্রে এটা হচ্ছে U0, একটু অস্পষ্ট কিন্তু আমি বলে দিচ্ছি যেহেতু খেয়াল করো, U0, UM এবং UH। চিত্রে সিটি সেন্টার থেকে U0 পরিমাণ অর্থাৎ এত U0 পরিমাণ কিলোমিটার দূরত্বে অফিস, নিলাম, খাজনা বা বিট রেঞ্জ ফার্ম, উৎপাদনী প্রতিষ্ঠান ফার্মের ছেদক পরিস্থিতি ই বিন্দুতে নির্দেশ করে। এই দেখো আমাদের ই বিন্দুটা কোথায়, এই যে ই বিন্দুতে ছেদকের পরিমাণ নির্দেশ করছে। কাজেই U0 দূরত্বে বৃত্ত এলাকা অফিস অঞ্চল নির্দেশ করে। এই দেখো এখানে U0 এলাকা, এখানে ছবিটা দেখো ঘোলাটে দেখে আমি তোমাদেরকে স্পষ্ট করে বোঝানোর জন্য দেখো এই যে চেক যে অংশটাকে এখানে অফিস ডিস্ট্রিক্ট, আর এই যে বিট যেটা ডট যেটা সেটা ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিক্ট, আর এই যে এটা ভ্যাকুয়াম যেটা, এই ভ্যাকুয়ামটা হচ্ছে কি রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট হিসাবে পরিগণিত করেছে। তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। এ কারণেই আমি এই ছবিটা যেহেতু বোঝায় দেখো একটু ক্লোজ করে দেখলাম, ভিতরেরটা যেরকম একটু বেশি ডিপ, তারপরটা লাইট, তারপরটা কি ভ্যাকুয়াম। এটাকে আমি বোঝানোর জন্য এখানে তোমাদের চেক দিয়ে বা যে বরফির মতো করে দিয়েছি। এটা হচ্ছে কি অফিস ডিস্ট্রিক্ট, তারপরে যে ডটটা কি ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিক্ট, আর এই ভ্যাকুয়ামটাকে কি বলা হচ্ছে রেসিডেন্সিয়াল ডিস্ট্রিক্ট। তাহলে চলো এখন আমরা বর্ণনায় যাই। এখন কি বলা হচ্ছে যে কাজেই U0 দূরত্বে বৃত্ত এলাকায় অফিস অঞ্চল নির্দেশ করে, এই যে U0। আবার সিটি সেন্টার থেকে UM দূরত্বে উৎপাদনের ফার্ম এবং আবাসিক প্রতিযোগিতার ছেদকবিন্দু F নির্দেশ করে। মানে এই দেখো এখানে UM আর এই যে F0 হচ্ছে সেই ছেদকবিন্দু। এর আগে আমাদের ছেদকবিন্দু কোথায় ছিল E, এবার আসলো কোথায় F। এখন দেখো তাই উৎপাদনী ফার্মকে একটি বলয় যা কেন্দ্র থেকে দূরত্ব UM থেকে U0, এই দেখো বলয় দূরত্ব UM থেকে U0। অবশ্য বলয় চিত্রের পাশে অফিস এলাকা বা উৎপাদন ফার্ম এলাকা এবং আবাসিক এলাকায় বৃত্ত করে দেখানো হয়েছে। দেখো আমি আগেও বলেছি বৃত্তটাকে এখানে স্পষ্ট করে বোঝানোর জন্য আলাদাভাবে আমি করে দেখিয়েছি। একইভাবে কৃষি প্রতিযোগী কার্যকারিতা আবাসিক বিট রেঞ্জ কার্যকারিতার সাথে জি বিন্দুতে, এই দেখো আমাদের জি বিন্দুতে ছেদক হয়েছে এবং সিটি কেন্দ্র থেকে দূরত্ব একটু আগে বলেছিলাম এটা UH। দেখো এটা হচ্ছে UH, যা বলয় চিত্রে একেবারে বহির্বলয় দ্বারা দেখানো হয়েছে। এটা হচ্ছে UH। আবার স্পষ্ট করে দেই, এটা হচ্ছে UH, এটা UM আর এটা হচ্ছে U0। এখন তাহলে তোমরা স্পষ্ট করে বুঝতে পারবে। ফলে কৃষি এলাকা আবাসিক এলাকার বহি অঞ্চল নির্দেশ করে। আবাসিক এলাকার দূরত্ব হচ্ছে US থেকে কি UM, এই দেখো US থেকে UM। উল্লেখিত বিট রেঞ্জ ফাংশন পরিবহন ব্যয়ের পরিপ্রেক্ষিতে কার্যকারিতা সুবিন্যস্ত। কেন্দ্রের বাইরে বেশি ব্যয় এবং কেন্দ্রে কম ব্যয় নির্দেশ করে। এই পরিবহন ব্যয়ের উপর ভিত্তি করে ফার্মগুলোর মধ্যে নিলাম ডাকাডাকি হয়। মনোসেন্ট্রিক সিটিতে বাণিজ্যিক বাজার কেন্দ্র অফিসের কর্মচারীরা মিলিত হয়ে ক্রেতা হিসাবে ফার্মে উৎপন্ন কি পণ্য ক্রয় করার জন্য। আবাসিক এলাকার লোকজন কম পরিবহন ব্যয়ে সিটি সেন্টারের 3টি অঞ্চলের সাথে নিলাম প্রতিযোগিতা বা দর কষাকষি করে থাকে। এখানে উল্লেখ্য যে বন্দোবস্তের দুটি মুখ্য বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অফিস কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার কাছাকাছি। অফিস ফার্মের উৎপন্ন ব্যয় বেশি, কারণ অফিস কর্মচারীদের দ্বারা এটা প্রক্রিয়া করা হয়। অন্যদিকে ম্যানুফ্যাকচারিং পণ্য ঘোড়া গাধার গাড়ি দিয়ে বহন করা হয়, যার কারণে ব্যয় কম হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মনোসেন্ট্রিক সিটিতে সিবিডি কথাটার কি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, অর্থাৎ মনোসেন্ট্রিক সিটিতে সিবিডি এর জন্য নিবিড় কর্ম নিয়োগ হয়, শহরের বাইরে বন্টনের জন্য নয়। এই কারণে অফিস ফার্ম ও উৎপন্ন পণ্যের স্থানিক বাজারে সিবিডি এর মধ্যে হয়।
এই মনোসেন্ট্রিক স্থানিক ধারা অনুযায়ী সিটির কাজের জন্য যা সিবিডি থেকে মাত্র সামান্য বিচলন করতে হয়। এখানে দুইটা বিষয় বিবেচনা করা হয়, একটা হচ্ছে উচ্চ পরিবহন ব্যয় আর একটা হচ্ছে কম মজুরি। অফিস ফার্মের সেবা খাত, শিল্পপণ্য, প্রক্রিয়াজাত পণ্যের দাপ্তরিক কাজে ব্যক্তিগণ, ম্যানেজার ও হিসাবরক্ষকরা এদের অফিস ফার্মের কী করে পণ্য উৎপাদন বলে। অফিস ফার্মের ক্ষেত্রে মজুরি বা উৎপাদন ব্যয়ের হিসাবে একই ধরন হয়। যেসব অফিস ফার্ম এর কাছাকাছি শ্রমিক থাকে তাদের জন্য ব্যয় হয় কম হয়, কিন্তু কেন্দ্র থেকে দূরে থাকলে তাদের জন্য ব্যয় হয় বেশি। অফিস ফার্মের কর্মকর্তা, ব্যবস্থাপক বা তার অফিস অঞ্চল থেকে দূরে বাস করে বিধায় তাদের সময় এবং ব্যয় দুইটাই লাগে। তোমরা তো নিজেরাই দেখো, দূরত্বে বা বেশি দূরে থাকলে কি সময়ও বেশি লাগবে এবং ব্যয়ও বেশি হয়। তাদের উৎপন্ন পণ্যের ব্যয় বেশি হয় এবং উৎপন্ন পণ্যের মূল্যও বেশি হয়। এভাবেই ব্যয় পার্থক্যের প্রেক্ষিতে অফিস ফার্ম ও উৎপাদনী ফার্ম তাদের উৎপাদনী পণ্য নিয়ে নিলামে প্রতিযোগিতা চলতে থাকে। আশা করি তোমরা এই ছবিটার পরিপ্রেক্ষিতে তোমরা বুঝতে পারলে যে মনোসেন্ট্রিক সিটিতে ভূমির ব্যবহারটা কিভাবে হয়। আসলে মনোসেন্ট্রিক সিটিতে তিনটা জোন, যেমন অফিস ডিস্ট্রিক্ট, ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিক্ট এবং রেসিডেন্সিয়ালটা আমরা এই চিত্রের মাধ্যমে দেখো, নিচের চিত্রে এবং উপরের চিত্রের মাধ্যমে ব্যবহার করলে যে মনোসেন্ট্রিক সিটিতে ভূমি ব্যবহার যে কীভাবে হয় সেটা আমরা বিশদভাবে আলোচনা করলাম। ভিডিওটা বারবার যদি দেখো এবং ছবিটার সাথে মিলাও তাহলে আমার মনে হয় আর বুঝতে তোমাদের কষ্ট হবে। এরপরে চলো উৎপাদন ফার্মে নিলাম খাসদার কার্যকারিতা কী। নিলাম ফার্মের যদি আমরা ধরেই নেই উৎপাদন ফার্ম মনোসেন্ট্রিক সিটির খুব কাছাকাছি বা দরজার কাছেই উৎপন্ন হয়, এই অবস্থায় উৎপাদনী ফার্ম কিছু কিছু বৈশিষ্ট্য কি ক্যারি করে বা বহন করে। কি করে? স্থির উৎপাদন ব্যয় বহন করে, স্থির মূল্য ব্যবহার করে, প্রতিযোগী বাজার রয়েছে, দরজায় পরিবহন ব্যয়। এখন আমি বলি স্থির উৎপাদন ব্যয় বা ফিক্সড ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি। প্রতিটি ফার্ম $1 সিডি পরিবার ভূমিহীন উপকরণ যেমন শ্রম, মূলধন এবং অন্যান্য উপাদান খুব কাছ থেকে প্রতি সময় মেয়াদ উৎপন্ন করে থাকে। আর স্থির মূল্য কি? উৎপন্ন প্রতিষ্ঠানের খুব কাছে মূল্য পিডি স্থির থাকে। প্রতিযোগী বাজার বা কম্পারেটিভ মার্কেট কি, বা কম্পিটিটিভ মার্কেট বলতে কি বুঝি? শিল্পের অবাধ প্রবেশ, তাই ফার্ম শূন্য অর্থনৈতিক মুনাফা বা স্বাভাবিক মুনাফা অর্জন করে। আর দরজায় পরিবহন ব্যয় বা ডোর ফ্রেইট কস্ট বলতে কি বুঝি? ঘোড়া বা গাধার গাড়ি দিয়ে যেমন ফ্যাক্টরি থেকে কেন্দ্রীয় রেল টার্মিনাল বা বাস টার্মিনালগুলোতে পণ্য পরিবহন করা হয়, যেখানে অন্য শহরে রপ্তানি হয়। এখানে পরিবহন ব্যয় প্রতি টন প্রতি মাইলে ডিডি পরিবার। এইসব অবস্থা বিবেচনার সাপেক্ষে উৎপাদনী ফার্ম স্থির উপকরণ অনুপাত বিবেচনায় পণ্য নিয়ে নিলাম অফিসে উৎপাদনী পণ্যের সাথে নিলামে প্রতিযোগিতা করে থাকে। মূল কথা হচ্ছে পরিবহন ব্যয় কম, উপকরণ ব্যয় কম পড়ে বিধায় উৎপন্ন কম দামে মনোসেন্ট্রিক সিটিতে বাজারজাতকরণে শিল্পপণ্য, সেবা পণ্য বা অফিস পণ্যের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকে।